হ্যাঁ, এটা ওদেরই বাসা। আপনি কে? আমি শতাব্দী। পেছন থেকে তুর্য চোখ কচলাতে কচলাতে দরজার কাছে এসে শতাব্দীকে দেখে আনন্দিত কণ্ঠে বলল, আরে শতাব্দী, তুমি? তারপর সে শতাব্দীর হাত ধরেই তাকে টেনে ঘরে ঢোকালো। উপমা অবাক হয়ে তুর্যের দিকে তাকিয়ে আছে। শতাব্দী ঘরে ঢুকে আশেপাশে চোখ বুলিয়ে বলল, বাসায় কেউ নেই। তুর্য বলল, না, আমি আছি। শতাব্দী এবার উপমার দিকে তাকিয়ে বলল, ওকে তো চিনলাম না। উপমা মুচকি হেসে বলল, আমি তুর্যের ওয়াইফ। শতাব্দী অবাক হয়ে তুর্যের মুখের দিকে তাকালো। তুর্য লাজুক হেসে বলল, বিশ্বাস হচ্ছে না, তাই না? শতাব্দী বলল, একদমই না। তুমি সত্যিই বিয়ে করেছো? হ্যাঁ। বাহ, আমি তো বলেছিলাম তুমি সবার আগে বিয়ে করবে। দেখো, আমার কথা সত্য হলো তো। উপমা শতাব্দীকে উদ্দেশ্য করে বলল, আমি অরণিকার কাছ থেকে আপনার নাম শুনেছি, আর আজ আপনার সাথে দেখাও হয়ে গেল। শতাব্দী উপমার থুতনি ধরে বলল, বাহ, কি মিষ্টি মেয়ে। তোমাদের ব্যাচেলার ঘরে তাহলে এবার লক্ষ্মী এলো। শতাব্দীর কথা শুনে উপমা লাজুক হেসে নিচের দিকে তাকালো। তুর্য এক নজর উপমার দিকে তাকালো, তারপর বলল, আমাদের ঘরে লক্ষ্মী তো আগে থেকেই ছিল। আমার টুইঙ্কেল কি কম লক্ষ্মী? আরে, আমার ছোট সখীর সাথে তো কারো তুলনাই হবে না। এবার শতাব্দী উপমার হাত ধরে বলল, গায়ক সাহেব তো আমাকে বিয়েতে দাওয়াতই করলো না। উপমা শতাব্দীর কথা শুনে তুর্যের দিকে তাকালো। তুর্য বলল, তুমি নিজের সংসার থেকে বেরোতে পারলেই তো তোমার খোঁজ পেতাম। বিয়ের পর তো তোমার কোনো খবরই পাইনি। শতাব্দী মলিন মুখে বলল, হ্যাঁ, আমিও তো যোগাযোগ করিনি। কথাটা বলেই শতাব্দী দীর্ঘশ্বাস ছাড়ল। উপমা শতাব্দীর মলিন মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। দুপুরে অরুণিকা স্কুল থেকে ফিরে শতাব্দীকে দেখে তাকে ঝাঁপতে ধরল। আরাফ আর রাহানাফের সাথেও কুশল বিনিময় হলো। উপমা দুপুরের খাবার টেবিলে সাজিয়ে তুর্যের কাছে এসে বলল, খেতে আসো। তুর্য হঠাৎ উপমার হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনলো। উপমা তুর্যের এমন আচরণে অবাক হয়ে গেল। তুর্য উপমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার গালে হাত বোলাতে বোলাতে বলল, শতাব্দীর সাথে আমাদের ব্যাপারে বেশি কিছু বলো না। আমাদের কিভাবে বিয়ে হয়েছে, বিয়ের দিন কি হয়েছে, এসব একদমই বলবে না। বলবে দেখা হয়েছে, এরপর প্রস্তাব পাঠিয়েছি, এতটুকুই। তুর্য কথাগুলো বলে উপমাকে ছেড়ে দিল। উপমা তুর্যের হাত ধরে বলল, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। কি কথা? আমাকে কেন বিয়ে করেছিলে? তুর্য অপরাধীর চোখে উপমার দিকে তাকালো। উপমা আবারও বলল, আমাদের বিয়ে 2 মাস হয়ে গেছে, কিন্তু আমি তোমার চোখে কখনো ভালোবাসা দেখিনি। সারাদিন অরণিকার সাথেই ব্যস্ত থাকো, কখনো বা ভাইয়াদের সাথেও আড্ডা দাও, স্টুডিও বা গিটার নিয়ে ঘরের এক কোণে বসেও থাকো। আমি যে এখানে আছি সেটা তোমার শুধু রাতের বিছানা গেলেই মনে পড়ে। তুর্য স্থির দৃষ্টিতে উপমার দিকে তাকিয়ে রইল। উপমা মলিন মুখে বলল, খেতে আসো, আজ তোমার পছন্দের তরকারি রান্না করেছি। আরফ ভাইয়া বাজার করে এনেছিল, তোমাকে তো লিস্ট দিয়েছিলাম, কিন্তু নিয়ে যাওনি। উপমা কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে এলো। তুর্য ধপ করে বিছানায় বসে পড়ল। এই মুহূর্তে তার নিজের উপরে রাগ হচ্ছে। বিয়ের আগে সে নিজের যা ইচ্ছে হতো তাই করতো, এখনও তাই করছে, কিন্তু তার ইচ্ছা মতো চলাফেরায় উপমা বাধা হয়ে দাঁড়াচ্ছে। সারাদিন তার 5 বন্ধু তাকে বলে উপমাকে সময় দিতে, কিন্তু তার উপমার সাথে সময় কাটাতে ভালোই লাগে না। সে উপমার সাথে বেশিক্ষণ বসলেই বিরক্ত হয়ে পড়ে, কারণ উপমার উষ্ণ ভালোবাসাগুলো তুর্যের কাছে খুবই বেরসিক মনে হয়। তার চেয়ে অরুণিকার সাথে হাসি করতে তার অনেক ভালো লাগে। সে গম্ভীর মানুষ, খুব কম পছন্দ করে। আর উপমা দিন দিন যেন গম্ভীরই হয়ে যাচ্ছে, খুব একটা হাসে না, সবসময় মুখটা মলিন করে রাখে, ঠান্ডা গলায় কথা বলে, যা তুর্যের মোটেও পছন্দ হয় না। উপমা বিয়ের আগে এমন ছিল না, অনেক হাস্যোজ্জ্বল ছিল। তাদের যখন প্রথম দার্জিলিংয়ে দেখা হয়েছিল তখনও সে উপমার মধ্যে একটা হাস্যরস দেখেছিল, যা এখন আর খুঁজেই পাওয়া যায় না। এদিকে তাহমিদ সন্ধ্যায় বাসায় ঢুকে শতাব্দীকে দেখে থমকে গেল। শতাব্দী বসা থেকে উঠে দাঁড়ালো। তাহমিদ ধীর পায়ে তার দিকে এগিয়ে এসে তাকে আপাতমস্তক দেখে বলল, কেমন আছো? শতাব্দী মলিন মুখে বলল, তুমি তো জানোই আমি কেমন আছি। তাহমিদ শতাব্দীর চোখের দিকে তাকালো। সে শতাব্দীর চোখে মলিনতা ছাড়া কিছুই দেখল না, আর সেই চোখ দুটি তাহমিদের বুকটা কাঁপিয়ে দিল। তার চন্দ্রিমা কি সত্যিই ভালো নেই? কিন্তু কেন ভালো নেই?
শতাব্দীকে এখনও তাকে ভুলতে পারেনি। তবে তাহমিদ নিজেকে শান্ত রাখলো। সে মলিন হেসে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি বসো। তাহমিদ নিজের ঘরে এসে সোজা বারান্দায় চলে গেল। বারান্দায় গিয়ে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এখন তার চোখ দুটো জ্বালা করছে, বুকটা ভারী ভারী লাগছে। সে মনে মনে ভাবছে, কেন এসেছে শতাব্দী? কেন শতাব্দী বারবার চোখের সামনে এসে তাকে দুর্বল করে দেয়? কেন শতাব্দীকে না পাওয়ার কষ্টে তার দম বন্ধ হয়ে আসে? কেন খুব অধিকার নিয়ে শতাব্দীর হাতটা ধরতে ইচ্ছা করে? তাহমিদ এসব প্রশ্নের কোনো উত্তর পায় না। তার জীবনটা প্রশ্নের বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে, আর এই প্রশ্নগুলোর কোনো উত্তর তার কাছে নেই। বিচিত্র এই জীবনে কেউ ভালোবাসার মানুষকে কাছে পেয়েও তার হাতটা ধরতে চায় না, আর কেউ না পেয়ে সেই হাত ধরার মিথ্যে স্বপ্ন বুনতে থাকে। এদিকে বিক্রম রাহেলার ফোন রেকর্ডিং করে 6জনকে পাঠালো। যদিও তেমন কোনো তথ্য পাওয়া গেল না, শুধু তারা কী করছে না করছে এইসব তথ্য রাহেলা একজন অপরিচিত লোককে জানিয়েছিল। রাহেলা যার সাথে কথা বলেছে সে একজন বাংলাদেশি নাগরিক। বিক্রম সিমটির মালিকের তথ্য বের করে আরফকে পাঠালো। আরফ মালিকের নাম দেখে চমকে উঠল। আহনাফ আরফের চিন্তিত মুখের দিকে তাকিয়ে বলল, আরফ, লোকটা কে? আরফ থমথমে কণ্ঠে বলল, শাহবাজ খান। ইমন ভ্রুকুচকে বলল, অরুণিকার মামাই তাহলে আমাদের শত্রু? হ্যাঁ। 6 মাস পর মাস্টার্সের ফলাফল হাতে নিয়েই তারা বাসায় ফিরল। 6 জনের পড়াশোনা শেষ, এবার বাংলাদেশ ফেরার পালা। কয়েক সপ্তাহের মধ্যেই তারা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিল। সব কাজ সম্পন্ন করে তারা বাসে উঠে পড়ল। 10 বছর আগের এপার আর ওপারের গল্প। 10 বছর আগের এক রাতে সিলেট থেকে কলকাতা নামক এক অজানা শহরে এসেছিল 6 জন মাঝ বয়সী কিশোর। সেদিন তাদের হাতে আবদ্ধ ছিল 4 বছর বয়সী ছোট্ট অরুণিকার হাত। চোখে ছিল ভীতি, হতাশা আর ক্লান্তি। এই শহরে এসে দেখা হয়েছিল শতাব্দীর মতো মিষ্টি একটা মেয়ের। সাক্ষাৎ হয়েছিল আলেয়া আপার মাস্টার মশাইয়ের মতন উষ্ণ হৃদয়ের মানুষের সাথে। দেখা হয়েছিল হারিয়ে ফেলা প্রিয় মানুষ সায়ন্তনীর সাথে। আবারও কিছু ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী দেওয়া জ্যোতি আর বাঁধনদেরও আজ তারা ফেলে আসছে কোনো এক রাস্তার মোড়ে। কলকাতার রাস্তার ফাঁকে ফাঁকে এখনও তাহমিদের মিষ্টান্ন ভোজনের গন্ধ পাওয়া যায়। ইমনের মাঠে মাঠে বল নিয়ে দৌড়ানো, আর তার প্রিয়সীর দিকে তাকিয়ে থাকা যেন এখনও সেই স্কুলের মাঠে বারান্দায় গেঁথে আছে। কলকাতার লাইব্রেরিগুলোতে এখন আর ইভানের পদচিহ্ন পড়বে না। সূর্যের স্টুডিও এখন বন্ধ, গেটে তালা দেওয়া। আহনাফের বাইকটার মালিক আজ অন্য কেউ হয়ে গেছে, যেই বাইকে করে এই শহরে তার নীরব ভালোবাসা নিয়ে ঘোরাফেরা স্মৃতি জেগে আছে। আরাফকে এখন আর কখনোই সায়ন্তনীর দোকানের সামনে দেখা যাবে না। যাবে না অরুণিকাকে স্কুলের ব্যাগ নিয়ে কলকাতার রাস্তায় ছুটতে। ফেলে আসা মানুষগুলোকে অনেক দূরে সরিয়ে দিয়ে এবার জন্ম নিতে যাচ্ছে 7টি নতুন জীবন। আর আজ 10 বছর পর ঠিক আগের মতন পুরনো শহরে ফিরেছে 6 জন 25 বছর বয়সী যুবক, যাদের চোখে এবার জমেছে দুঃসাহসিকতা আর প্রতিশোধের নেশা। আর তাদের হাতের মুঠোয় এবার ভরসার হাত হয়ে আছে 14 বছরের বালিকা অরুণিকা। 4 বছর পর টুইঙ্কল হাউস আজ বিয়ের সাজে সেজেছে। বাড়ির গেটটি ফুল দিয়ে সাজানো হয়েছে। বাগানের প্রতিটি গাছের সাথে মরিচ বাতি ঝুলছে। ভেতরে ঘর সাজানোর কাজ চলছে। বাইরে থেকে কয়েকজন লোককে কাজে রাখা হয়েছে। রান্নাঘরে বিভিন্ন পদের মিষ্টান্ন তৈরি করছে তাহমিদ, আর তাকে সাহায্য করছে উপমা। পাশেই ডাইনিংয়ে খাবার প্লেট সাজিয়ে রাখছে দুর্য। বসার ঘরে বসে মেহমানদের তালিকা তৈরি করছে আরাফ আর আহনাফ। এদিকে ইভান ইমনকে ঘুম থেকে ওঠানোর জন্য দোতলায় উঠেছে। ঘড়িতে দুপুর 12টা। এখনও তার ঘুম থেকে ওঠার কোনো লক্ষণ নেই। ইভান ইমনকে ঝাঁকুনি দিয়ে বলল, ওর নেই মন, আজ তোর এঙ্গেজমেন্ট, ভুলে গেছিস নাকি? মাউসিয়াতের বাবা মা আসবে কিছুক্ষণের মধ্যেই, বাসায় অনেক কাজ, কখন উঠবি? ইমন চোখ কচলাতে কচলাতে বলল, ভাই তুই যা না, আমি আরেকটু ঘুমাবো। হঠাৎ কলিং বেলের শব্দে পুরো ঘর গুঞ্জন করে উঠল। ইমন সাথে সাথেই বালিশ থেকে মাথা তুলে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আহনাফ এসে দরজা খুলে দেখল আদিল এসেছে, আর তার পাশে ইমান দাঁড়িয়ে আছে। ইমানকে দেখে আহনাফের মুখের হাসি বিলীন হয়ে গেল। ইমান আহনাফকে দেখে তার দিকে হাত এগিয়ে দিল। এদিকে উপমা রান্নাঘর থেকে বের হয়ে ভাইকে দেখে খুশিতে জড়িয়ে ধরল, আর আদিল বোনের মাথায় হাত বুলিয়ে দিল।
উপমা এবার ইমানকে দেখে বলল। আরে ইমান, কেমন আছো? ইমান মাথা নেড়ে বলল, জি আপু, ভালো আছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ ভালো, বসো বসো। ইমান আরাফের পাশে বসলো। আরাফ একবার ইমানের দিকে তাকালো, আর একবার আহানাফের দিকে। আহানাফের মুখের অন্ধকার ভাবটা বুঝিয়ে দিচ্ছে ইমানের আগমনে সে খুশি হয়নি। এদিকে উপমা দোতলায় উঠেই ইভানের মুখোমুখি হলো। ইভান তাকে জিজ্ঞেস করলো, কে এসেছে? ভাইয়া আর ইমান এসেছে। ও আচ্ছা, তাই বলো। আর ইমন ভেবেছে মাউসিয়াতের ফ্যামিলি এসেছে। এই প্রথম বেল শুনেই ওয়াশরুমে ঢুকে পড়েছে। উপমা হেসে বলল, এক প্রকার ভালোই হয়েছে, মাউসিয়াত আপুরা রাস্তায় আছে, যে কোনো সময় চলে আসবে। ইমন ভাইয়া আগে থেকে তৈরি হয়ে নিলে আর দেরি হবে না। আচ্ছা ভাইয়া, আমি অরুণিকাকে ডাকতে যাচ্ছি, ওরও হয়তো এখনো ঘুম ভাঙেনি। উপমা পাশের সিঁড়ি বেয়ে 3 তলায় উঠল। 3 তলার একদম শেষের ঘরটা অরুণিকার। উপমা তার রুমের সামনে দাঁড়িয়ে বলল, মুলিট, কোথায় তুমি? দরজা খোলো, পাশে গেস্ট আসা শুরু করে দিয়েছে, ভাইয়ার ইমানও এসে গেছে। ইমান নামটি শুনেই অরুণিকা লাফিয়ে বিছানা থেকে উঠে বসল। তার এলোমেলো চুলগুলো মুখের ওপর এসে ছড়িয়ে পড়েছে। সে চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বলল, ভাবি, আমি উঠে পড়েছি। উপমা চলে যেতেই অরুণিকা তাড়াতাড়ি আলমারি খুলে কাপড় খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর সে তার পছন্দের লাল রঙের জামাটা বের করে মুচকি হাসলো। প্রায় 20 মিনিট ধরে আয়নার সামনে বসে নিজেকে পরিপাটি করে সাজিয়ে এসে ঘর থেকে বের হলো। 6 বন্ধুর পরিশ্রমে এই টুইঙ্কল হাউসে তারা গত বছরই উঠেছিল। 4 তলা বাড়ি, ওপরে ছাদের পাশে ছোট্ট একটা সুইমিং পুল। সুইমিং পুলের নিচ বরাবর প্রতিটি ঘরের বারান্দা। বারান্দাগুলো এক একটা রুমের সমান বড়। অরুণিকার ঘরটি 3 তলার দক্ষিণমুখী, পাশেই আরাফের ঘর, আর আরাফের ঘরের মুখোমুখি ইভান, আর পাশে তাহমিদের ঘর। এরপর সিঁড়ি ঘরের সাথে লাগানো বিশাল বড় লাইব্রেরি। এই ঘরটি বইপত্র আর গুরুত্বপূর্ণ জিনিসপত্রে ভরে আছে। 6 জন এখানে বসে তাদের গুরুত্বপূর্ণ আলাপ জমায়। 2য় তলার দক্ষিণ মুখে তুর্যের স্টুডিও। এখানে বসে সে গান করে আর ভিডিও বানায়। আর উত্তর দিকে আহনাফ, ইমান আর তুর্যের রুম। নিচ তলায় দক্ষিণ মুখে বসার ঘর, উত্তরে রান্নাঘর আর ডাইনিং। তুর্যের বিশেষ অনুরোধে এই বাড়ির নাম রাখা হয়েছে টুইঙ্কল হাউস। এদিকে অরুণিকা 2 তলার সিঁড়ি থেকে নিচের দিকে উঁকি দিয়ে বসার ঘরের দিকে তাকালো। বড় পর্দার জন্য ভেতরের কাউকেই দেখা যাচ্ছে না। তাকে উঁকি ঝুঁকি দিতে দেখে তাহমিদ নিচ থেকে বলে উঠল, অরুণিকা, কি করছো? রান্নাঘরে গিয়ে উপমাকে একটু সাহায্য করো, মাউসিয়াতরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। অরুণিকার নাম শুনে ইমান বসার ঘরের পর্দার ফাঁকা অংশের দিকে তাকালো। অরুণিকাও সিঁড়ি বেয়ে নিচে নামলো। পাশ ফিরতে আহনাফ তার সামনে এসে দাঁড়ালো। অরুণিকা আহনাফকে দেখে মুচকি হেসে বলল, কেমন লাগছে আমাকে? আহনাফ মুগ্ধ দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে রইল। সবে 18তে পা দিয়েছে অরুণিকা। তার চোখে মুখে চলন বলনে যৌবনের সৌন্দর্য ঠিকরে উঠেছে। তার পিঠ বরাবর ঘন চুলগুলো হালকা এলোমেলো হয়ে আছে। তাই আহনাফ হাত বাড়িয়ে তার চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, কতবার বললাম চুল বেঁধে আসো, এত লম্বা চুল ঘুরে রাখলে এলোমেলো হয়ে যাবে তো। অরুণিকা বুকে হাত গুজে বলল, এত কথা না বলে আগে বলো আমাকে কেমন লাগছে। আহনাফ মুচকি হেসে বলল, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। অরুণিকা লাজুক হেসে রান্নাঘরে চলে গেল। আহনাফও অরুণিকার পিছু পিছু এলো। উপমা আহনাফকে বলল, ভাইয়া, আপনি এখানে? কিছু লাগবে? না, কিছু লাগবে না, এমনিতে এসেছি। উপমা মুখ চেপে হেসে অরুণিকার দিকে তাকালো, তারপর আস্তে করে সরে গেল। আহনাফ এমনিতে রান্নাঘরে পা দেবে না, কিন্তু যখনই অরুণিকা রান্নাঘরে ঢুকবে তখনই আহনাফ তার আশেপাশে ঘুরঘুর করবে, তাকে টুকটাক জিনিসপত্র এগিয়ে দেবে। অরুণিকাও এসবে অভ্যস্ত হয়ে গেছে। ইদানিং আহনাফ তার পাশে না থাকলে তার কাজে ভুল হয়ে যায়। কখনো পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলে, কখনো বা হাতে গরম তেল ছিটকে পড়ে, কখনো কাঁচের জিনিস ভেঙে যায়, কখনো বা ভুলভাল মশলা দিয়ে রান্নার 12টা বাজিয়ে আসে। অরুণিকা শরবত বানিয়ে ট্রেতে উঠাতেই আহনাফ বলল, শরবত কার জন্য বানিয়েছ? অরুণিকা বলল, আদিল ভাইয়াদের জন্য। উপমা বানিয়ে দিয়েছিল, ওদের নাস্তা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমি না হয় আরেকবার দিয়ে আসি, আজ একটু গরম পড়েছে, 2বার শরবত খেলে ভালোই লাগবে। আহনাফ ট্রে হাতে নিয়ে বলল, আচ্ছা, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি।
আহনাফ ট্রেন নিয়ে বেরিয়ে পড়ল, আর অরুণিকা মুখ ছোট করে দাঁড়িয়ে রইল। অরুণিকা মনে মনে ভাবছে এখন কীভাবে ইমানের সামনে যাবে। কোনো অজুহাত ছাড়া সে এমনিতেই ইমানের সামনে যাবে? এটা অসম্ভব ব্যাপার, কারণ আরাফের নিষেধ আছে ঘরে কোনো ছেলে অতিথি হিসেবে আসলে অরুণিকা যাতে তাদের সামনে না যায়। বাসায় মাঝে মাঝে অফিসের লোক আসে, স্বাভাবিকভাবেই তাদের ব্যবসায়িক কাজে কিছু লোকের যাওয়া আসা হয়। ইমানও তেমনই। তবে ইমানের সাথে তাদের পরিচয়টা 1 বছর ধরে। আদিলই প্রথম ইমানের সাথে তাদের পরিচয় করিয়ে দিয়েছিল। ইমান একজন সাংবাদিক। সে পত্রিকায় লেখালেখি করার পাশাপাশি ছোট্ট একটা গোয়েন্দা সংস্থাতে কাজ করে। মূলত ইমান 6 জনকে তাদের শত্রুপক্ষের সব তথ্য এনে দেয়। আদিল আর ইমানের কারণেই তারা 6 জন এখন মির্জা গ্রুপ আর বাস্কার গ্রুপ সহ আরও অনেক ব্যবসায়িক গ্রুপের তথ্য নিয়ে ফেলেছে। এদিকে অরুণিকা মন খারাপ করে সিঁড়িতে বসে আছে। এই মুহূর্তে কোনোভাবেই ইমানের দেখা পাওয়া সম্ভব হচ্ছে না। ইমানকে তার খুব ভালো লাগে, যদিও কখনো তার ইমানের সাথে একা কথা বলার সুযোগ হয়নি, কিন্তু দূর থেকে ইমানের কথা শুনেই তার ইমানকে ভালো লেগে গেছে। অরুণিকার হাব ভাব আরাফ আর আহনাফ ধরতে পেরেছে, তাই আরাফ ইমানকে বাসায় আনতে চায় না। তবে মাঝে মাঝে আদিলের সাথে ইমান বাসায় চলে আসে। এদিকে ইমানের প্রতি অরুণিকার দুর্বল হয়ে যাওয়াটা আহনাফের একদমই সহ্য হচ্ছে না। দিন দিন সে মানসিকভাবে ভেঙে যাচ্ছে। এত বছর ধরে সে নীরবে অরুণিকাকে ভালোবেসে গেছে, আর আরাফ ছাড়া কারো কাছে সে নিজের ভালোবাসা প্রকাশ করেনি। কিন্তু আজ তার ভালোবাসার মানুষটি অন্য কারো চোখে ভালোবাসা খুঁজতে ব্যস্ত। আবার কলিং বেল বেজে উঠতেই আহনাফ দরজা খুলে দিল। দেখল মাউশিয়াত ও তার পরিবারের সবাই চলে এসেছে। তারা গতকাল কলকাতা থেকে ঢাকায় এসেছিল, আর আজই ঢাকা থেকে চট্টগ্রাম এসেছে। এঙ্গেজমেন্ট আর আকদের পরই তারা মাউশিয়াতকে নিয়ে চলে যাবে। আর কয়েক সপ্তাহ পর ইমন সময় নিয়ে আনুষ্ঠানিকভাবে মাউশিয়াতকে কলকাতা থেকে উঠিয়ে আনবে। বিয়ের আনুষ্ঠানিকতা কলকাতায় হবে। তবে বাংলাদেশে ইভান খুব আয়োজন করে ইমানের আকদ অনুষ্ঠানটা করতে যাচ্ছে। সে আগে থেকে আকদের স্থানটি ঠিক করে রেখেছে। যেদিন ইমন আর মাউশিয়াতের আকদ হবে সেদিনই তাদের জীবনে আর একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ঘটতে যাবে, যেই দিনটির জন্য তারা 14 বছর ধরে অপেক্ষা করেছিল। মাউশিয়াতকে দেখে অরুণিকা ছুটে গেল। মাউশিয়াত খুব শক্ত করে অরুণিকাকে জড়িয়ে ধরল। এই 4 বছরে অরুণিকার সাথে শুধুই ভিডিও কলেই কথা হয়েছিল, তাই এত বছর পর অরুণিকাকে দেখে সে আবেগ আটকে রাখতে পারল না। অরুণিকাও ফুপিয়ে কেটে দিল। সে মাউশিয়াতের হাত ধরে বলল, জানো আপু, তোমাকে কত মিস করেছিলাম। ওখানের কথা আমার অনেক মনে পড়ে। আমার খুব ইচ্ছে করতো কলকাতায় যেতে, কিন্তু তোমার হবু বর আর তার ভাই বন্ধুরা ওই ঘর থেকে কাজ ছাড়া বেরোতেই চায় না, নিজেরাও যাবে না আর আমাকেও যেতে দিবে না। মাউশিয়াত অরুণিকার থুতনি ধরে বলল, হরু, তুই কত বড় হয়ে গেছিস, চাইলে নিজে নিজেই তো যেতে পারতি। থাক, এখন বিয়ে উপলক্ষে তো যাওয়া হবেই, তাই না? সবার সাথেই মাউশিয়াত ও তার পরিবারের কুশল বিনিময় হলো। ইমনও ততক্ষণে নিচে নামলো। সে এসেই মাউশিয়াতের বাবা মাকে সালাম করলো। তারপর মাউশিয়াতের সামনে এসে দাঁড়ালো। মাউশিয়াত ইমনকে দেখে ক্ষীণ কণ্ঠে বলল, শেষমেশ আমায় ডেকেছ। ইমন মাথা নিচু করে মলিন মুখে বলল, সরি, অনেক দেরি করে ফেলেছি, তাই না? অনেক বেশি। 4 বছর ধরে তোমার অপেক্ষায় করেছি। অনেকে অনেক কথা বলেছে, সবাই ভেবেছে তুমি আমাকে কথা দিয়ে পালিয়ে গেছো, কিন্তু আমি জানতাম আমার ইমন তার মাকে কতটা ভালোবাসে। তোমাকে 4 বছর সময় দিয়েছিলাম আমাকে সারা জীবন সময় দেওয়ার জন্য। আজ কিন্তু আমাকে সময় দেওয়ার সময় এসেছে। ইমন মাউশিয়াতের হাত শক্ত করে ধরে বলল, তুমি আমাকে ভুল প্রমাণ করে দিয়েছো। আমি ভাবতাম হয়তো স্বপ্ন পূরণ করতে গিয়ে ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলবো, কিন্তু না, তুমি আমার জন্য অনেক করেছো মাও। তোমাকে এর চেয়ে বেশি অপেক্ষায় রাখা আমার পক্ষে সম্ভব না। ইমন আর মাউশিয়াতের কথোপকথন শুনে তুর্য উপমার দিকে তাকালো। উপমা অপরাধের মতো তুর্যের দিকে তাকিয়ে আছে। 4 বছরের সংসারে উপমা এখনও তুর্যের ভালোবাসা পায়নি। বাংলাদেশে আসার পর শুরুর দিকে ভাড়া বাসায় ছিল তারা, যেখানে উপমার তুর্য অরুণিকাকে নিয়ে আলাদা ফ্ল্যাটে উঠেছিল, আর পাশের ফ্ল্যাটে বাকিরা ব্যাচেলরদের মতন থাকতো। 3 বছর তারা সেখানেই ছিল। এই 3 বছরে তুর্য বেশিরভাগ সময় বাইরে বা পাশের ফ্ল্যাটে গিয়ে বন্ধুদের সময় দিত। তবে এর জন্য উপমাও অনেকখানি দায়ী। সে তুর্যের কাছে স্থির অধিকার কখনোই চায়নি। তুর্য যা করতো তাই সে মেনে নিত। কখনো তুর্যের অবহেলা গায়ে মাখেনি, নিজেই সব কষ্ট মুখ বুঝে সহ্য করত।
কারণ উপমার মনে একটাই ভীতি ছিল, সে অধিকার চাইতে গেলে যদি তুর্য তাকে ছেড়ে দেয়, আর এটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। আর তুর্য তাকে ছেড়ে দিলেই সবাই এটা নিয়ে হাসাহাসি করবে, সবাই বলবে আকাশ কুসুম স্বপ্ন দেখার পরিণতি এমনই হয়। 4 বছর ধরে উপমা নিজেকে গুটিয়ে রাখতে রাখতে একদম নেতিয়ে পড়েছে, কারো সামনে সে কিছুই বলার সাহস পায় না। 2 বছর আগেই উপমা সন্তান সম্ভবা হয়েছিল। তুর্যের চোখে মুখে তখন অনেক আনন্দ ছিল। সেই মুহূর্তে তুর্য উপমার যথেষ্ট খেয়ালও রেখেছিল, কিন্তু নিজের বেখেয়ালির কারণে 3 মাসে উপমার মিসক্যারেজ হয়ে যায়। এরপর থেকে তুর্য তার কাছ থেকে আরও দূরে সরে যেতে থাকে। এদিকে তুর্যের পুরনো অভ্যাস এখনও যায়নি, সে এখনও বিভিন্ন মেয়ের সাথে কথাবার্তা বলে, মাঝে মাঝে দেখাও করে, তবে তার প্রেম ঘটিত কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র বন্ধুত্ব পর্যন্তই গড়িয়েছে। অন্যদিকে উপমাও তুর্যের মেয়েদের সাথে ঘোরাফেরার খবর জানে, বুঝে, তবুও কোনো অভিযোগ করে না। আর উপমার এই চুপ করে থাকাটাই তুর্যকে আরও বেশি সুযোগ দিচ্ছে। অরুণিকা আর উপমা খাবারের টেবিল গুছিয়ে সবাইকে খেতে ডাকলো। ইমান ও আদিলের পিছু পিছু ডাইনিংয়ে এসে বসেছে। অরুণিকার সাথে চোখাচোখি হতেই ইমান চোখ নামিয়ে নিল। অন্যদিকে আহানাফ অরুণিকার দিকে তাকিয়ে আছে। আরাফ তা দেখে অরুণিকাকে বলল, অরু তুমি এদিকে বসো, খেয়ে নাও। অরুণিকা আরাফ আর আহানাফের মাঝখানে এসে বসলো। অরুণিকা চেয়ারে বসে কোনা চোখে ইমানের দিকে তাকালো। আহানাফ অরুণিকার প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল, এদিকে দেখো ওরু, কি কি দেবো? অরুণিকা আহানাফের হাত থেকে চামচ নিয়ে বলল। আহানাফ চুপচাপ খাচ্ছে, তার মাথাটা ভোঁ ভোঁ করছে। হঠাৎ আরাফ খাওয়ার মাঝখানে বলে উঠল, ইমন আর মাউসিয়াতের বিয়ের পরপরই আরেকটা বিয়ের আয়োজন করব ভাবছি। সবাই অবাক হয়ে আরফের দিকে তাকালো। মাউসিয়াতের বাবা মিরাজ হাসান জিজ্ঞেস করলেন, হ্যাঁ, বিয়ে তো একটা না, আরও 4-5টা হয় এখনো বাকি। তোমাদের সবারই তো বিয়ের বয়স হয়ে গেছে, মেয়ে পছন্দ থাকলে করে নাও। তুর্য তো আগেই বিয়ের কাজ সেরে ফেলেছে। হ্যাঁ, বিয়ে তো হবে, তবে এবার আহনাফের বিয়ের প্রস্তুতি নেওয়ার কথা ভাবছি। তুর্য একবার আহনাফের দিকে তাকালো, আর একবার অরুণিকার দিকে। আহনাফ মনে মনে খুশি হলেও সেটা প্রকাশ করলো না। আর অরুণিকা খাওয়া বাদ দিয়ে বলে উঠল, আহানাফ, তুমি সত্যি বিয়ে করবে? আমার তো অনেক ভালো লাগছে। এখন বাসায় আরো 2জন নতুন সদস্য আসবে। অরুণিকার কথা শুনে ইভান আর তাহমিদ গম্ভীর মুখে আরাফের দিকে তাকালো, আর ইমন শব্দ করে হেসে উঠল। ইমনের হাসির শব্দ শুনে অরুণিকা বলল, তুমি হাসছো কেন? আরাফ অরুণিকাকে উদ্দেশ্য করে বলল, অরু চুপচাপ খেয়ে নাও। অরুণিকা মাথা নিচু করে আহনাফের দিকে কোনা চোখে তাকালো, দেখলো আহনাফ খাবারের দিকে তাকিয়ে আছে। অরুণিকা বাঁকা হাসি দিয়ে কোনোই দিয়ে আহনাফের বাহুতে গুঁতো দিয়ে বলল, লজ্জা পাচ্ছ তাই না? ইমন অরুণিকার কথা শুনে আরও জোরে হেসে দিল। এবার মাউসিয়াত ইমনকে বলল, তুমি হাসছো কেন? ইমন ফিসফিসিয়ে বলল, সাসপেন্স আছে, শীঘ্রই জানতে পারবে। খাওয়া দাওয়ার পর তুর্য আরাফের কাছে এসে বলল, এভাবে খাবারের টেবিলে কথাটা কেন তুলেছিস? আরাফ ভ্রুকুচকে বলল, কেন, কি সমস্যা? আমাদের আগে টুইঙ্কেলের মতামত জানা দরকার। আমি ওর ভালো মন্দ বুঝি, আমার সিদ্ধান্ত ওর মতামতের চেয়ে ঊর্ধ্বে, কারণ ওর এই মুহূর্তে সঠিক মত দেওয়ার মতো বয়স হয়নি। দেখ, চুক্তিটা কলকাতায় হয়েছিল, তার অর্থ এই না যে চুক্তিটা বাস্তবায়ন করতেই হবে। তুই কোন চুক্তির কথা বলছিস? কলকাতায় টুইঙ্কেলের কেসে যে চুক্তি হয়েছিল সেটার কথা বলছি। অবশ্যই না, আমি সেই চুক্তিতে বিয়ের কথা বলিনি। এটা আমার ইচ্ছে, ইনফ্যাক্ট এটা দাদা দাদির শেষ ইচ্ছে, বাবা চাচ্চুদের শেষ ইচ্ছে। তুর্য অবাক হয়ে বলল, মানে? দাদা আর দাদি অরুর জন্মের কিছু মাস পরেই আহনাফের সাথে ওর বিয়ে দেওয়ার ওসিয়ত করেছিলেন, যার ফলশ্রুতিতে বাবা দলিলে মৈত্রী গ্রুপে আমাদের ভাগের 50 ভাগ সম্পত্তি অরুণিকার নামে লিখে দিয়েছিলেন, কারণ আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। মাও মৃত্যুর আগে এটাই চেয়েছিলেন, যাতে আমি ডাক্তারই পড়ি। তাই আমি মৈত্রী গ্রুপের দায়িত্ব নেওয়ার সুযোগ কখনোই পাবো না। আর দিশান্ত অরুর ছোট ছিল, তাই তারা আহনাফ আর অরুর বিয়ের কথা বলেছিল। তারা ভেবেছিলেন অরুর 18 হলেই তাদের বিয়ে দিয়ে দিবেন। আর অরু আমাদের বংশের একমাত্র মেয়ে ছিল, আমাদের কোনো ফুপিও ছিল না। দাদা দাদি চায়নি ও অন্য ঘরে যাক, এটাই দাদা দাদির ওসিয়তনামা ছিল। আমার এটা পালন করতেই হবে। কিন্তু আহনাফ? আরাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা সময় আহনাফ এটা মানতে চায়নি, কারণ ও তখন ছোট ছিল। সবাই যখন ওর সামনে বিয়ের কথা বলতো ও অনেক রেগে যেত। আর এটা অস্বাভাবিক কিছু না, কাজিনে কত মারামারি হয়, আর অরুর জন্য ওকে বকা শুনতে হতো। তাই ও ভাবতো বিয়ের পর অরু ওর ঘাড়ে চেপে বসবে। এটা তো ছোট বয়সে মনে আসা স্বাভাবিক, ওর বয়সও তো তখন বেশি ছিল না।
13 কি 14 ছিল মাত্র। আর তোরা জানতে চেয়েছিলি না আহনাফ কেন অরুর ব্যাপারে খিটখিটে ছিল? এই কারণে। কিন্তু ধীরে ধীরে তো ওর খিটখিটে ভাবটা কেটে গেছে, তাই না? তুর্য ভ্রু কুঁচকে বলল, তার মানে আমরা যেটা এতদিন ভাবতাম ওটাই ঠিক, আহনাফ টুইঙ্কেলকে ভালোবাসে? হ্যাঁ। এটা কি শুধুই আমিই জানতাম না? সবাই তো জানতো, তুইও জানতি, শুধু অজানা হয়েই থাকতি। আহনাফের হাবভাব দেখলে এটা বুঝে যাওয়া স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু টুইঙ্কেলের দিক থেকে এমন কিছুই নেই। ও আমাদের সাথে যেভাবে কথাবার্তা বলে আহনাফের সাথে ওভাবেই কথা বলে। ও এটা মেনে নেবে তুই ভাবলে কিভাবে? আমার কিছু ভাবতে হবে না, সময় সব ঠিক করে দেবে। আমি শুধু এতটুকুই জানি, আজ অরুর জীবনের এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই দরকার। আর আমি জানি অরু আমার কথার অমান্য হবে না। ইমন আর মাউসিয়াতের বিয়ের পরই আহনাফ আর অরুর বিয়ের আয়োজন শুরু হবে। আজ বাসা ভর্তি অতিথি। মাউসিয়াতের খুব কাছের আত্মীয়রাও টুইঙ্কেল হাউসে চলে এসেছে। 4টার পর অনুষ্ঠান শুরু হবে। অরুণিকার খুব ইচ্ছে ছিল এই অনুষ্ঠানে গানের আয়োজন করবে। কেউ পারুক বা না পারুক সবাইকেই গান গাইতে হবে। আর গান গাইতে না পারলে তাকে ডেয়ার দেওয়া হবে। আর ডেয়ার দেওয়ার দায়িত্ব একমাত্র অরুণিকার কাছেই থাকবে। সে অনেকদিন ধরেই ইমনের কাছ থেকে তার এই আয়োজনের সম্মতি খুঁজছিল। কারণ যার এঙ্গেজমেন্ট সে যদি রাজি হয় তাহলে সবাই অংশগ্রহণ করতে বাধ্য। তবে অরুণিকার মূল উদ্দেশ্য ইমানের কণ্ঠে গান শোনা। আর যদি সে গান গাইতে না চায় তাহলে তার প্রিয় মানুষের নাম জেনে নিতে পারবে। দুটোই অরুণিকার অনুকূলে আছে। কিছুক্ষণ পর আবারও বেল বেজে উঠল। অরুণিকার শব্দ শুনেই ইভানের দিকে তাকিয়ে বলল, সানায়া আপ্পি এসেছে হয়তো। ইভান বুকে হাত গুজে অন্যদিকে মুখ ঘোরালো। অরুণিকা দরজা খুলে দেখল সানায়া দাঁড়িয়ে আছে আর তার পাশে রাহি। দুজনেই অরুণিকাকে জড়িয়ে ধরল। সানায়া অরুণিকার হাত ধরে বলল, তুমি চেয়েছো তাই আমরা এসেছি। তারা ঘরে ঢুকতেই সানায়ার সাথে ইভানের চোখাচোখি হলো। ইভান সানায়াকে দেখেই মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সানায়া আর রাহি দুজনেই আকাশি রঙের সিল্কের শাড়ি পরেছে। তবে সবচেয়ে বেশি সানায়াই ইভানকে মুগ্ধ করেছে। এই মেয়ের মধ্যে নিশ্চিত কোনো মুগ্ধতা আছে, নয়তো মনে এত ঘৃণা থাকার পরেও এই মেয়েটা তাকে বরাবরই আকর্ষণ করতে পারে। সানায়া জুতোয় ঠকঠক শব্দ তুলে ইভানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ইভানের দিকে বাঁকা চোখে তাকালো। ইভান সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আজকে তোমার সাথে কি বদমাশ লোকগুলো আসেনি? সানায়া ইভানের কথা শুনে থেমে গেল, পিছু ফিরে বলল, না, ওদের বলে দিয়েছি যেখানে যাচ্ছি সেখানে আরেকটা বদমাইশ লোক আছে। সেই লোকটা থাকতেই ওদের বদমাইশি করার প্রয়োজনই নেই। ইভান রাগী দৃষ্টিতে সানায়ার দিকে তাকালো। নেহাতি 3 বছর আগে সানায়া অরুণিকাকে একটা ছোট্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিল, তাই ইভান চুপ করে আছে। নয়তো শত্রুর মেয়েকে নিজের চোখের সামনে সে একদমই সহ্য করতে পারছে না। যদিও সানায়ার সাথে ইভানের আকস্মিকভাবে অনেকবার দেখা হয়েছিল, তবে বাংলাদেশে আসার পর তারা সেই জায়গায় বাসা ভাড়া নিয়েছিল। ভাগ্যক্রমে সেই এলাকায় রাহিদেরও বাসা ছিল। সেই সূত্রে সানায়ার সাথে ইভানের অনেকবার দেখা হয়েছিল। আর প্রতিবারই সানায়ার উল্টোপাল্টা আচরণে ইভানের তার প্রতি রাগ বাড়তেই লাগলো। এদিকে 6 জনই তখন অরুণিকাকে পাশের একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল, যেই স্কুলে রাহি পার্ট টাইম শিক্ষকতা করত। আর অল্প সময়ের মধ্যেই অরুণিকার কলকাতার স্বরে কথা বলা আর তার মায়াবী চোখের জন্য রাহির তাকে খুব পছন্দ হয়ে যায়। এরপর থেকে রাহি অরুণিকার সাথে দেখা করার জন্য মাঝে মাঝে তার বাসায় আসতো। একই এলাকায় থাকতো বিধায় তাদের মধ্যে খুব ভালো ভাব জমে যায়। বিশেষত উপমার সাথে তার খুব ভাব জমেছিল। দুজনেই বিকেলে কথাবার্তা বলে সময় কাটাতো। আর সানায়াও মাঝে মাঝে রাহির সাথে দেখা করার জন্য তাদের বাসায় আসতো। তখনই প্রথমবারের মতো উপমার সাথে সানায়ার দেখা হয়েছিল। 6 জন তখন সানায়াকে রাহির বান্ধবী হিসেবেই চিনত। কিন্তু একদিন দুপুরে স্কুল থেকে ফেরার পথে অরুণিকার সাথে একটা দুর্ঘটনা ঘটল। তার স্কুল থেকে ফেরার পথে একটা নির্মাণাধীন ভবন সামনে পড়ে। সেই ভবনটির কাঠামো খুব দুর্বল হয়ে পড়েছিল। বাইরের সাইনবোর্ডে লেখাও ছিল এই রাস্তা দিয়ে চলাচল নিষেধ। কিন্তু অরুণিকা এসব খেয়াল করেনি। সে নিজের মনেই সেদিক দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই উপর থেকে একটা পিলার ভেঙে পড়ার মুহূর্তেই সানায়া তাকে টেনে সরিয়ে দিয়েছিল। যদিও অরুণিকা ভবনটির ঠিক নিচ দিয়ে হাঁটছিল না, তাই পিলারটিও তার দিকে অনেক দূরেই পড়েছিল। কিন্তু অরুণিকার ভাষ্যমতে সানায়া না থাকলে সে পিলারের নিচেই পড়তো। আর সেটাই সেই 6 জনকে ভালোভাবে মুখস্থ করিয়ে দিয়েছিল, যার ফলশ্রুতিতে সানায়ার সাথে অরুণিকার উপমার আলাদা ভাব জমে যায়।
শুরুর দিকে ইভান ছাড়া বাকি 5 জনের সাথেই সানায়ার খুব কথাবার্তা হতো। তুর্য তো এক প্রকার সানায়ার সাথে বন্ধুত্ব করে ফেলেছিল। সানায়াও তুর্যের গান শোনার জন্য তার আশেপাশে ঘুরঘুর করত। এসব দেখে উপমার অনেক খারাপ লাগতো, তবুও সে চুপ করে থাকতো। বরং সানায়া আর তুর্যকে আরও বেশি কথা বলার সুযোগ করে দিয়ে নিজে রান্নাঘরে বসে চোখের জল ফেলতো। কিন্তু একদিন তারা হঠাৎ সানায়ার পরিচয় পেয়ে যায়। তারা জানতে পারল সানায়া শাহিদ মির্জার ছোট মেয়ে, আর রাহি সাহিল মির্জার বাগদত্তা। তবে আরফ রাহিকে আগেও একবার সাহিল মির্জার সাথে দেখেছিল, কিন্তু সে তা কারো কাছে প্রকাশ করেনি। এরপর থেকেই 6 জনই সানায়ার সাথে কথাবার্তা বলা কমিয়ে ফেলে। অন্যদিকে অরুণিকা আর উপমাকে বলে দিয়েছিল তাদের সাথে কম কথা বলার জন্য, কিন্তু অরুণিকা 6 জনকে পাল্টা প্রশ্ন করে চুপ করিয়ে দিয়েছিল। কেন সে সানায়া আপি আর রাহি মিসের সাথে কথা বলতে পারবে না? অরুণিকার এই প্রশ্নের কোনো উত্তর 6 জনের কাছে ছিল না। তবে রাহির সাথে 6 জনের তেমন একটা কথা হতো না, তাই সে এসব গায়ে মাখেনি। কিন্তু সানায়ার মনে প্রশ্নের দানা বাড়তেই থাকে। সে নিজেকেই প্রশ্ন করতে থাকে, কেন তারা আমার কাছ থেকে দূরে দূরে থাকে? কেন আমার সাথে আর আগের মতো কথাই বলতে আসে না? তুর্য আর গান শোনায় না, অজুহাত দিয়ে সরে যায়। তারা কি জেনে গেছে আমি খুনির মেয়ে? বাবা কি তাহলে সত্যিই খুনি? নিজের বাবাকে নিয়ে এমন বিতর্ক সে ছোটবেলা থেকেই শুনে এসেছে। তাই কেউ তার কাছ থেকে দূরত্ব রাখতে চাইলে তার মনে হয় বাবার কারণেই তার সাথে এমন হচ্ছে। এদিকে রাহি শাড়ির কুচির দিকে তাকাতে তাকাতেই সামনের দিকে হাঁটছিল। তখনই আরফ বলে উঠল, সামনে তাকিয়ে হাঁটুন। রাহি চোখ তুলে আরফকে দেখে চমকে উঠল। অল্পের জন্য আরফের মুখোমুখি হয়নি। সে কয়েক পা পিছিয়ে যেতেই আরফ বলল, ডাইনিংয়ে বসুন, নাস্তা করে নিন। রাহি মুচকি হেসে মাথা নাড়ল। আরাফ আবারও নিজের কাজে মনোযোগ দিল, আর রাহি পিছু ফিরে আরাফের দিকে তাকালো আর আন মনে হাসলো। আরাফকে দেখলেই তার খুব শান্তি লাগে। মানুষটা কত শান্ত, মানুষের কত সাহায্য করে, কি সুন্দর করে এই সংসারটা গুছিয়ে নিয়েছে। অরুণিকার কাছ থেকে শুনেছে আরাফ অনেক দায়িত্ববান ছেলে। মাঝে মাঝে সে নিজ থেকেই আরাফ সম্পর্কে জানতে চায়। এতে তার একদমই বিরক্ত লাগে না, বরং সে আরাফ সম্পর্কে একই কথা বহুবার শুনেছে। তবু তার স্বাদ মেটেনি। তার মধ্যে আরাফকে নিয়ে একটা ঘোর তৈরি হয়ে গেছে, যা রাহি নিজেই বুঝতে পারছে না। আর এই ঘোর তাকে ভিন্ন জগতে নিয়ে গেছে, যেখানে তার বর্তমানের কোনো অস্তিত্ব নেই। শুধু আছে সে আর তার আরাফকে নিয়ে বিশাল পরিসরের ভাবনা। রাহি টুকটাক লেখালেখি করে, আর ইদানিং তার লেখাগুলো আরাফকে ঘিরেই শুরু হয়। এদিকে আবারও বেল বেজে উঠল। ইভান আর তাহমিদ একে অপরের দিকে তাকালো। সব অতিথি চলে এসেছে, এখন শুধু একজনের আগমন বাকি, হয়তো সেই এসেছে। তাদের দুজনের সাথে আহনাফ আর ইমনও এগিয়ে গেল দরজার কাছে। দরজা খুলতেই দেখলো কাঙ্ক্ষিত সেই মানুষটি। লোকটি ঘরে ঢুকেই ইমনের হাত ধরে তার সাথে উষ্ণ আলিঙ্গন করলো। তারপর ইভান, তাহমিদ আর আহনাফের সাথেও তিনি আলিঙ্গন করলেন। আরফ তার দিকে এগিয়ে এসে বলল, আপনি এসেছেন তাই খুশি হয়েছি। ইমনের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে ঘরের ভেতরে ঢুকলেন সুলতান মুন্সি। সুলতান মুন্সিকে দেখে চমকে উঠল ইমান। সে আস্তে করে নিজেকে আদিলের পেছনে আড়াল করে নিল। ইমন মিরাজ হাসানকে উদ্দেশ্য করে সুলতান মুন্সির সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, আঙ্কেল, ইনি মিস্টার সুলতান মুন্সি, আমাদের নেক্সট প্রজেক্টের ইনভেস্টর। উনি নিজেও একজন বড় ব্যবসায়ী। আমরা আমাদের নতুন প্রজেক্টের জন্য ওনার সাহায্য নিচ্ছি। দেশে আসার পর উনি আমাদের অনেক সাহায্য করেছিলেন। সানায়া আর রাহি সুলতান মুন্সির পরিচয় শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সানায়া রাহির হাত ধরে বলল, তার মানে ইনি সুলতান মুন্সি, যার সাথে বাবার এত শত্রুতা, আর তার ছেলেকেই আপু ভালোবাসে। ও মাই গড, বাবা যদি জানতে পারে আমি এখানে এসেছি যেখানে সুলতান মুন্সি এসেছে, নির্ঘাত আমার প্রাণই নিয়ে নেবে। রাহিও ভয়ার্থ চোখে সুলতান মুন্সির দিকে তাকিয়ে রইল। সাহিল যদি জানতে পারে তাহলে তাকেও কোনো অংশে ছাড়বে না। এদিকে অরুণিকা অতিথিদের ভিড়ে ইমানকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে গেটের দিকে তাকিয়ে দেখলো ইমান খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে। অরুণিকা ইমানকে চলে যেতে দেখে ঘর থেকে বেরোতেই আহনাফ তার হাত ধরে ফেলল। অরুণিকা আহনাফের হাত ছাড়িয়ে নিতে চাইলে আহনাফ তার হাত আলগা করে দিয়ে বলল, কোথায় যাচ্ছ? অরুণিকা আহনাফের প্রশ্নের উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আহনাফ তার পিছু পিছু গিয়ে দেখলো অরুণিকা ইমানের পিছু নিচ্ছে। আহনাফ দৌড়ে এসে অরুণিকার পথ আটকে বলল, কোথায় যাচ্ছ বলো? ততক্ষণে ইমান গেট দিয়ে বেরিয়ে গেছে। অরুণিকা রাগী দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে বলল,
তুমি সবসময় আমাকে বিরক্ত করো। আহানা ফালতু করে অরুণিকার হাত ধরে বলল, কোথায় যাচ্ছ সেটা তো বলো। আর আমি কি তোমাকে আগে বাইরে যেতে দেবো? হ্যাঁ হ্যাঁ, এখন এইটাই শিখে ফেলো, বিয়ের পর তো বউকে সময় দিতে হবে। হ্যাঁ, বউকেই তো দেবো। আমার বউ তো আমার সাথেই থাকবে, ওকে এক সেকেন্ডের জন্য দূরে যেতে দেবো না। অরুণিকা পা ধাপিয়ে বলে উঠল, উফ, তোমার ফিল্মি ডায়লগগুলো আমাকে শোনাবে না প্লিজ, আমার ভালো লাগে না ওসব। আহনাফ অরুণিকার কথা শুনে মলিন হাসলো, তারপর বলল, বাসায় চলো। অরুণিকা গেটের দিকে তাকিয়ে বলল, আদিল ভাইয়ের বন্ধু চলে গেল কেন? আহনাফ অরুণিকার প্রশ্ন শুনেই কিছুটা দমে গেল। সে ঠান্ডা গলায় বলল, হয়তো কোনো কাজে বেরিয়েছে, একটু পর চলে আসবে। আহনাফ তার হাত ধরে টেনে নিয়ে যেতেই অরুণিকা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে হন হনিয়ে চলে গেল। আহনাফ তার হাতের দিকে তাকিয়ে রইল আর মনে মনে বলল, অনেক কোমলভাবেই তোমার হাতটা ধরেছিলাম ওরু, আর তুমি এইভাবে ছাড়িয়ে নিয়ে আমার মনটা ভেঙে দিলে। কিভাবে ভালোবাসে তুমি আমার মায়া চড়াবে বলো? আমি আর কিভাবে তোমাকে আমার মনের ভালোবাসা বোঝাবো? আহনাফের বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আকাশের দিকে তাকিয়ে বলল, ওরু আমাকে ভালোবাসুক, শুধু একটুখানি ভালোবাসুক, আমার তাতেই চলবে। ইমন আর মাউসাতের এঙ্গেজমেন্টের পর অরুণিকার শর্ত মোতাবেক অনুষ্ঠান শুরু হলো। একে একে সবাই গান করলো। কেউ কেউ গানের পরিবর্তে অরুণিকার প্রশ্নের উত্তর দিল। এবার অরুণিকা রাহিকে বলল, রাহি আপু, এবার তোমার পালা, একটা গান করো। রাহি লাজুক হেসে মাথা নুইয়ে ফেলল। সানায়া বলল, রাহি গান গাইতে পারে না, ও শরীর ঠিকভাবে আসে না, তবে ও ভালো লেখালেখি করতে পারে। ওকে নিজের লেখা পড়ে শোনাতে বলো, ওর লেখা শুনেই তোমরা মুগ্ধ হয়ে যাবে। অরুণিকা বলল, হ্যাঁ আপু, শোনাও একটা। রাহি চোখ তুলে আরাফের দিকে তাকালো, সাথে সাথেই তাদের চোখাচোখি হয়ে গেল। রাহি তাড়াতাড়ি চোখ সরিয়ে বলল, আমি কিছুদিন আগেই লেখাটা লিখেছিলাম, ওটাই পড়ে শোনাচ্ছি। রাহি মোবাইল থেকে লেখাটি বের করলো। ফোনের স্ক্রিনে কালো অক্ষরে লেখাগুলো জল করছে। রাহি সেকেন্ড খানিকের জন্য চোখ বন্ধ করে মনে মনে বলল, আরাপ, এই লেখাটা তোমাকে নিয়েই লিখছি। তুমি হয়তো বুঝবে না, কিন্তু আমার জীবনে আসা সব পুরুষের মধ্যে তুমি অনেক আলাদা। রাহি চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে পড়তে লাগলো। সেদিন খুব ব্যস্তময় দিন ছিল, ব্যস্ততার ভিড়ে আমি ব্যস্ত মানুষের মতো ছুটছিলাম। হঠাৎ দেখা হয়ে গেল তার সাথে, ভালোভাবে তাকানোর সুযোগটাও পেলাম না, শুধু তার কণ্ঠটাই শুনলাম। এভাবে অনেকবার তার কণ্ঠ শুনেছি, কিন্তু তাকে দেখা হয়নি। কিভাবে দেখবো? আমি তো অন্ধ হয়ে গেছি, আমার চোখের আলো কেউ এসে ছিনিয়ে নিয়ে গেছে। এখন আমি তাই দেখি যা আমাকে দেখানো হয়, কিন্তু আমার মনটা এখনও উন্মুক্ত, তাই মন ভরে তাকে শুনতে চাই। তবে আমার কোনো অনুভূতি নেই, এই কোনো চাওয়া পাওয়া, শুধু একটাই ইচ্ছা আছে, যদি সেই কণ্ঠ রোজ শোনার সুযোগ হতো, বেশ জমতো আমার সেই দিনটা। রাহি মোবাইল থেকে চোখ তুলে আরাফের দিকে তাকালো। আরাফও তার দিকে তাকিয়ে আছে। এবার আর রাহি চোখ সরালো না, উল্টো আরাফি চোখ সরিয়ে নিল। রাহির লেখা অনুভূতির অংশটি শুনে সবাই হাততালি দিচ্ছিল। শুধু সানায়া অবাক হয়ে রাহির দিকে তাকিয়েছিল। এরপর সানায়ার গান গাওয়ার পালা এলো। সে সোজা হয়ে বসে বলল, আমার গান গাইতে অনেক ভালো লাগে, দাঁড়াও আগে আমি একটু ভাবি কোনটা গাইবো। রাহি চোখ বাঁকা করে সানায়ার দিকে তাকালো আর কানে হাত গুজে বসে রইল। কিছুক্ষণ পর সানায়া গলা খাঁকারি দিয়ে বলল, শুরু করছি, ঠিক আছে? বলো না কেন তুমি বহুদূর, কেন আমি একা, হৃদয় ভাঙচুর। শোনো না তুমি নাই আমার, স্বপ্ন মেঘে ঢাকা, নামে না দূর। দেয়ালে দেয়ালে খেয়ালি খেয়ালি, হিসেবে বে হিসেবে তোমাকে খুঁজি। আড়ালে আড়ালে কোথায় হারালে, ফিরে তুমি আর আসবে না বুঝি। সানায়ার ভাঙা কণ্ঠ শুনে সবাই মাথা নিচু করে রইল। তুর্য ভ্রুকুঞ্চকে বলল, ওয়েট, তুমি এই লিরিক্স কোথায় পেয়েছো? সানায়া বলল, শুনেছি। তুমি কি আদৌ শুনেছো? আমার তো মনে হয় না, তুমি পুরোটাই ভুল গেয়েছো, না জানলে গাইবে কেন? ইভান শব্দ করে হাসলো। ইভানকে হাসতে দেখে সানায়া রাগী দৃষ্টিতে তাকালো। তুর্য বলল, আমি গিয়ে শোনাচ্ছি, ওয়েট। সানায়া হেসে বলল,
আমি ইচ্ছে করেই ভুল গিয়েছি, যাতে তুমি আমাকে শুদ্ধ করে দেওয়ার জন্য গানটা গাও। ইভান এবার চোখ মুখ বাঁকিয়ে বলল, এখন নিজের অপারগতা ঢাকার চেষ্টা করছো? সানায়া কিছু বলতে যাবে, রাহি তার হাত ধরে তাকে থামিয়ে দিল। এবার আহনাফের গান গাওয়ার পালা। সে ইচ্ছে করেই গান না গিয়ে বলল, ওরু, তুমি আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করো, আমি উত্তর দেব। অরুণিকা হেসে বলল, আচ্ছা বলো, আরাফ কার সাথে তোমার বিয়ের কথা বলেছে?